Rajendra Prasad, Brij Kishore Babu, Maulana Mazharul Haq, and several other prominent lawyers had arrived from Bihar. রাজেন্দ্র প্রসাদ, ব্রিজ কিশোর বাবু এবং মৌলানা মাজারুল হক এবং আরও কিছু প্রমিনেন্ট খুবই নামি দামি লয়ার্স উকিলরা ওনারা কোথা থেকে এসেছেন, বিহার থেকে এসেছেন চম্পারণে। দে কনফার্ড উইথ গান্ধী, ওরা গান্ধীর সাথে দেখা করে। হোয়াট উড দে ডু ইফ হি ওয়াজ সেন্টেন্সড টু প্রিজন, গান্ধী আক্সড। তো ওনারা যখন আসেন রাজেন্দ্র প্রসাদরা, তখন গান্ধীজি ওনাদের কোয়েশ্চেন করেন যে ব্রিটিশার্সরা যদি আমাকে জেলে পুরে দিত তাহলে আপনারা এখানে এসে কী করতেন। এই কোয়েশ্চেনটা গান্ধী ছুড়ে দেন কাদের উদ্দেশ্যে, ওই রাজেন্দ্র প্রসাদ, ব্রিজ কিশোর বাবু, মৌলানা মাজারুল হক ওদের ওদের সামনে। বলেন যে যদি ওরা আমাকে, ব্রিটিশার্সরা আমাকে জেলে ঢুকিয়ে দিত তাহলে তোমরা কী করতে। হোয়াই দ্য সিনিয়র লয়ার রিপ্লাইড দে হ্যাড কাম টু অ্যাডভাইস অ্যান্ড হেল্প হিম, ইফ ইউ ওয়েন্ট টু জেল দেয়ার উড বি নোবডি টু অ্যাডভাইস অ্যান্ড দে উড গো হোম। তখন ওইখানে যিনি সিনিয়র লয়ার তিনি গান্ধীজিকে রিপ্লাই দেন বা উত্তর দেন যে আমরা তো আসার কথা ছিল আপনাকে সাহায্য এবং অ্যাডভাইস দেওয়ার জন্য, বুদ্ধি দেওয়ার জন্য। তো যদি ব্রিটিশার্সরা আপনাকে জেলে পুরে নিত তাহলে তো এখানে এসে আমাদের কিছুই হবে না, কিছুই করার থাকতো না। তখন আমরা কী করতাম, আমরা সবাই বাড়িতে চলে যেতাম। কারণ যে কাজের জন্য আমরা এখানে আসার কথা ছিল তো আপনাকে যদি তারা জেলে পুরে নেয় তাহলে তো কেউ রইল না এখানে। সুতরাং আমরা কী করতাম, বাড়িতে চলে যেতাম। হোয়াট অ্যাবাউট দি ইনজাস্টিস টু দ্য শেয়ার ক্রপার্স, গান্ধী ডিমান্ডেড। গান্ধী তখন জানতে চান ওদের কাছে যে তাহলে ওই চম্পারণের শেয়ার ক্রপার্সদের, ওদের যে ইনজাস্টিস, অন্যায়, ওটার কী হবে। গান্ধীজি জানতে চান ওই লয়ার্সদের কাছে যে চম্পারণে যারা প্রেজেন্ট কৃষক, পুর কৃষক, তাদের যে ইনজাস্টিস হচ্ছে সেটার কী হবে। দ্য লয়ার্স উইথড্রিউ টু কনসাল্ট, তখন লয়ার্সরা কী করে, ওরা সবাই নিজেদের মধ্যে মিটিং আরম্ভ করে, কনসাল্ট, বোঝাপড়া করতে শুরু করে। রাজেন্দ্র প্রসাদ হ্যাজ রেকর্ডেড দি আপশট অফ দেয়ার কনসালটেশনস। দে থট অ্যামংস দেমসেলভস দ্যাট গান্ধী ওয়াজ টোটালি এ স্ট্রেঞ্জার। এবং ওই বোঝাপড়ার মধ্যে তারা কি ডিসকাস করে ওদের মধ্যে, যে তারা ভাবতে শুরু করে যে গান্ধী ছিলেন একজন সম্পূর্ণ স্ট্রেঞ্জার, উনি একজন বাহিরের মানুষ, অর্থাৎ উনি বিহারেরই মানুষ নয়, একজন বাহির থেকে আসা মানুষ। অ্যান্ড ইয়েট হি ওয়াজ প্রিপেয়ার্ড টু গো টু প্রিজন ফর দ্য সেক অফ দ্য প্রেজেন্টস। এবং তিনি বাহিরের মানুষ হওয়া সত্ত্বেও তিনি জেলে যেতে রাজি ওই পুয়ার প্রেজেন্টদের জন্য, পুয়ার কৃষকদের জন্য। ইফ দে, এবং তাহারা কি, ইফ দে অন দি আদার সাইড, অপরদিকে আমরা কি, বিং নট অনলি রেসিডেন্টস অফ দ্য অ্যাডজয়নিং ডিস্ট্রিক্টস, আমরা শুধু এখানের মানুষই নয়, এই গ্রামের পাশের ডিস্ট্রিক্টের মানুষই নয়, বাট অলসো দোজ, এবং আমরা আরও ওরা, হু ক্লেইমড টু হ্যাভ সার্ভড দিস প্রেজেন্টস, যে আমরা দাবি করি এখানে যারা প্রেজেন্স আছে ওদের আমরা সেবা করি। শুড গো হোম, আর আমরা যদি এখন বাড়িতে চলে যাই তাহলে কী হবে, ইট উড বি এ শেমফুল ডেজার্শন, এটা একটি খুবই লজ্জাজনক প্রস্থান হবে। অর্থাৎ এখানে সংক্ষেপে বললে কী হচ্ছে, যখন গান্ধীজি জানতে চান যে আমাকে যদি ব্রিটিশার্স জেলে পুরে নেয় তাহলে তোমরা কী করবে, তখন ওরা রিপ্লাই দিয়ে যে আমরা সবাই বাড়িতে চলে যাব, আপনি না থাকলে আর কী করবে এখানে থেকে। তখন গান্ধী ডিমান্ড করেন, জানতে চান যে তাহলে এই চম্পারণের পুয়ার পেজেন্টসদের ইনজাস্টিসের কী হবে, ওদের যে সঙ্গে যে ইনজাস্টিস করেছে ব্রিটিশরা, জমিদাররা, ওটার কী হবে। তখন ওই লয়ার্সরা ওদের মধ্যে কনসাল্ট করে, এবং কনসাল্টের মধ্যে ওরা কি ডিসকাস করে যে গান্ধীজি একজন সম্পূর্ণ স্ট্রেঞ্জার মানুষ, উনি একজন বহিরাগত মানুষ, তিনি বিহারের মানুষ নয়, চম্পারণের মানুষই নন, তিনি গুজরাটের মানুষ। তো উনি যখন একজন বাহিরের মানুষ হওয়া সত্ত্বেও এই পুয়ার প্রেজেন্টের জন্য জেলে পর্যন্ত যেতে রাজি, তাহলে ওই লয়াররা, রাজেন্দ্র প্রসাদরা, মৌলানা মাজারুল হকরা, ওরা এখানেই মানুষ, এই বিহারের মানুষ, এই চম্পারণের পাশের ডিস্ট্রিক্টের মানুষ, এবং ওরা দাবি করে যে এই পুয়ার কৃষকদের সেবা করে, এবং ওরা নিজেদের কীভাবে, তারা একজন সমাজসেবী, ওরা নিজেদের সমাজসেবী হিসাবে নিজেদের গণ্য করে। তো এরকম সমাজসেবী হওয়া সত্ত্বেও আমরা যদি এখান থেকে চলে যাই তাহলে আমাদের কী হবে, একটা শেমফুল ডেজার্শন হবে। গান্ধীজি একজন বিদেশি মানুষ হওয়া সত্ত্বেও, অর্থাৎ বিদেশি বলতে আউট অফ বিহারের মানুষ হওয়া সত্ত্বেও তিনি আমাদের জন্য জেলে যেতে রাজি, আমরা নিজেদের মানুষের জন্য কিছু যদি করি না তাহলে এটা কী হবে, আমাদের পক্ষে খুবই লজ্জাজনক ব্যাপার হবে। তো দে অ্যাকর্ডিংলি ওয়েন্ট ব্যাক টু গান্ধী, এটা ওদের মধ্যে ডিসাইড করার পর ওরা সবাই ফিরে আসে গান্ধীজির কাছে, এবং টোল্ড হিম, গান্ধীজিকে বলে দে আর রেডি টু ফলো হিম ইন্টু জেল, গান্ধীজিকে বলে যে আমরা আপনার সঙ্গে জেলে যেতে রাজি রয়েছি। দ্য ব্যাটেল অফ চম্পারণ ইজ ওয়ান, হি এক্সক্লেইমড, তখন গান্ধী চিৎকার করে বলেন যে আমরা চম্পারণের যুদ্ধ জিতে গিয়েছি। অর্থাৎ চম্পারণের যে ইনজাস্টিস হচ্ছে পুয়ার পেজেন্টসদের সঙ্গে, সেটি আমরা বিজয় লাভ করেই ফেলেছি, যদি তোমরা আমাদের সঙ্গে থাকো, অর্থাৎ ম্যান পাওয়ার যদি আমার সঙ্গে থাকে তাহলে আর কোনোই বাধা আমাকে আটকাতে পারবে না, সেটি গান্ধী চিৎকার করে বলেন। দেন হি টুক এ পিস অফ পেপার অ্যান্ড ডিভাইডেড দ্য গ্রুপ ইন্টু পেয়ার্স, তখন তিনি কী করেন, একটি কাগজের টুকরো হাতে নেন এবং প্রতিটি গ্রুপকে ডিভাইড করে দেন আলাদা আলাদাভাবে, দুজন দুজন করে একটি গ্রুপে। পুট দি অর্ডার ইন হুইচ ইচ পেয়ার ওয়াজ টু কোর্ট অ্যারেস্ট। আসলে এখানে কী বলা হচ্ছে, গান্ধীজি এটি একটি জেল বড় আন্দোলনের একটি নিয়ম বা একটি নীতি বা প্রিন্সিপাল। সেখানে তিনি কী করেন,
উনাকে যদি কেউ ব্রিটিশার্সরা জেলে পুরে নেয় তাহলে তিনি কী করতেন, আগে থেকে গ্রুপ বানিয়ে রাখতেন এবং বলে রাখতেন যে আমাকে যদি ব্রিটিশার্সরা জেলে পুরে নেয় তাহলে তোমরা কী করবে, প্রথম তোমরা দুজন আসবে কোর্টে, বলবে যে আমাদের অ্যারেস্ট করুন, নাহলে গান্ধীকে ছেড়ে দিন। তারপর আরও দুজন আসবে, তারপর আরও দুজন আসবে, তারপর আরও দুজন আসবে। এভাবে কী হবে, ব্রিটিশরা কত মানুষকেই জেলে পুরে রাখবে এবং ওরা স্বভাবত কী হবে, গান্ধীজিকে ছেড়ে দিতে বাধ্য হবে। যার জন্য গান্ধীজি এরকম প্ল্যান বানিয়ে আগে থেকে রেখেছেন এবং ওই লয়ারদের বলছেন যে তোমরা এরকম করবে যদি আমাকে কালকে ওরা জেলে পুরে নেয়। Several days later, Gandhi received a written communication from the magistrate informing him that the lieutenant governor of the province had ordered the case to be dropped. এর কিছুদিন পর গান্ধী একটি রিটেন কমিউনিকেশন পান ম্যাজিস্ট্রেটের কাছ থেকে, যেখানে কি লেখা রয়েছে যে এই বিহারে যে প্রভিন্সের যে লেফটেন্যান্ট গভর্নর উনি এই কেসটিকে কী করেছেন, ড্রপ করে দিয়েছেন, ক্যান্সেল করে দিয়েছেন। সিভিল ডিসঅবিডিয়েন্স হ্যাড ট্রায়াম্ফড, সিভিল ডিসঅবিডিয়েন্সের বিজয় লাভ হয় ফর দ্য ফার্স্ট টাইম ইন মডার্ন ইন্ডিয়া, ভারতে প্রথমবারের জন্য। এর আগে কোনোদিন ব্রিটিশদের বিরুদ্ধে অভিযোগ করলে কোনোদিন বিজয় লাভ করা সম্ভব হয়নি, সবসময় ব্রিটিশরাই ওদের পক্ষে রায় দিত। কিন্তু ওই গান্ধীজির কেসটি প্রথমেই ভারতে প্রথম ছিল যেখানে এই কেসটি উনি সম্পূর্ণভাবে বিজয় লাভ করেন, যার জন্য ওটা বলা হচ্ছে যে সিভিল ডিসঅবিডিয়েন্স অসহযোগ আন্দোলন প্রথমই ভারতবর্ষে বিজয় লাভ করে এই গান্ধীজির সময়ে। গান্ধী অ্যান্ড দ্য লয়ার্স নাও প্রসিডেড টু কন্ডাক্ট এ ফার ফ্লাং ইনকোয়ারি ইন্টু দ্য গ্রিভেন্সেস অফ দ্য ফার্মার্স। গান্ধী এবং ওনার উকিলরা এরপরে কী করে শুরু করে বা কন্ডাক্ট করে ফার ফ্লাং ইনকোয়ারি, সূক্ষ্মভাবে ইনকোয়ারি শুরু করে, তদন্ত শুরু করে ওই পুয়ার ফার্মার্সদের সব কিছু নিয়ে, যে ওদের কী কী কারণে ওদের সঙ্গে ইনজাস্টিস হচ্ছে, ওদের আসল ইনজাস্টিসের কারণগুলো কী, ল্যান্ডলর্ডসরা ওদের সঙ্গে কীরকম দুর্ব্যবহার করে, এই সম্পূর্ণ সব কিছু নিয়ে গান্ধী কী করেছেন, ওনার লয়ার্সদের নিয়ে কন্ডাক্ট করেছেন একটি ফার ফ্লাং ইনকোয়ারি, তদন্তের শুরু করেছেন গান্ধী। এবং গান্ধী তখন সম্পূর্ণভাবে মুক্ত, ওনার উপর যে কেসটি ছিল সেটিও ড্রপ হয়ে যায়, লেফটেন্যান্ট গভর্নর এই কেসটিকে ড্রপ করে দিয়ে, ক্যান্সেল করে দেয়। তো তারপর কী হয়েছে, ডিপোজিশনস বাই অ্যাবাউট 10,000 পেজেন্টস ওয়ার রিটেন ডাউন। তো প্রায় 10,000 কৃষকের ডিপোজিশন লিখে রাখা হয়, ওদের বক্তব্যগুলো লিখে রাখা হয়, এন্ড নোটস মেড অন দেয়ার এভিডেন্স, এবং এর উপর নোটসও লেখা হয়, ওদের যে প্রমাণগুলো জড়ো করে নোটসও বানানো হয়। ডকুমেন্টস ওয়ার কালেক্টেড, নথিপত্রও কালেক্ট করা হয়। দ্য হোল এরিয়া থ্রবড উইথ দ্য অ্যাক্টিভিটি অফ দ্য ইনভেস্টিগেটর্স অ্যান্ড দ্য ভেহেমেন্ট প্রোটেস্টস অফ দ্য ল্যান্ডলর্ডস। এবং ওই চম্পারণ এলাকাটি সম্পূর্ণভাবে কী হয়, থ্রবড হয়ে যায়, ভরে যায় ইনভেস্টিগেটর্সের মাধ্যমে। চতুর্দিকে শুধু ইনভেস্টিগেটর্স আর তদন্তকারীদের কার্যকলাপ চতুর্দিকে দেখা যাচ্ছিল। এবং ওইখানে যারা ল্যান্ডলর্ডস ওরা কন্টিনিউয়াসলি প্রোটেস্ট করছিল এই কাজগুলার বা ওই লয়ার্সদের এই কাজগুলো করতে থেকে বিরত থাকার জন্য। অর্থাৎ ল্যান্ডলর্ডসরা ওই খুবই দ্রুতভাবে বা খুবই বাজেভাবে ভেহিমেন্টলি ওরা কী করছে, প্রোটেস্ট করছে এই কাজগুলো করা থেকে বিরত থাকার জন্য এই উকিলদের। তো এইরকম একটি পরিস্থিতি বা একটি এনভায়রনমেন্ট সম্পূর্ণ এলাকাতে বিরাজ করছিল তখন। ইন জুন মাসে গান্ধী ওয়াজ সামাউন্ড টু স্যার এডওয়ার্ড গেট। গান্ধীজিকে ডেকে পাঠানো হয় স্যার এডওয়ার্ড গেটের কাছে, দি লেফটেন্যান্ট গভর্নর, যিনি ছিলেন কে, লেফটেন্যান্ট গভর্নর। বিফোর হি ওয়েন্ট হি মেট লিডিং অ্যাসোসিয়েটস অ্যান্ড এগেইন লেড ডিটেইলড প্ল্যান্স ফর সিভিল ডিসঅবিডিয়েন্স ইফ হি শুড নট রিটার্ন। এবং তিনি ওই লেফটেন্যান্ট গভর্নরের স্যার এডওয়ার্ড গেটের কাছে যাওয়ার আগে আবার তিনি কী করেন, একটি প্ল্যান তৈরি করেন, ওই সিভিল ডিসঅবিডিয়েন্সের প্ল্যান, যে তিনি গ্রুপ তৈরি করে দিয়ে যান, যদি তিনি সেখান থেকে ফিরে না আসেন তাহলে তোমরা এই গ্রুপ হিসাবে যাবে এবং সেখানে গিয়ে আন্দোলন করবে। তো এটি তিনি তৈরি করে পরের দিন তিনি সেখানে যান। গান্ধী হ্যাড 4 প্রটেক্টেড ইন্টারভিউস উইথ দ্য লেফটেন্যান্ট গভর্নর। তো গান্ধীজির সাথে সেখানে 4টি খুবই গোপন ইন্টারভিউ হয়, মিটিং হয়, যেখানে অ্যাজ এ রেজাল্ট অ্যাপয়েন্টেড অ্যান অফিসিয়াল কমিশন অফ ইনকোয়ারি ইন্টু দ্য ইন্ডিগো শেয়ারক্রপার্স সিচুয়েশন। এবং সেই 4টি মিটিংয়ের পর ওই এডওয়ার্ড গেট অর্ডার করেন একটি কমিশন তৈরি করার জন্য, একটি কমিটি তৈরি করার জন্য, যে কমিটির কাজ কী হবে, ওই পুয়ার শেয়ার ক্রপারদের সম্পূর্ণ কিছু তদন্ত করাবে, ওদের কিসের জন্য ওদের ইনজাস্টিস, কিসের ওদের কমপ্লেন, ওরা কিসের জন্য কমপ্লেন করেছে, ল্যান্ডলর্ডসরা কী করছে, সম্পূর্ণ বিষয়ের উপর তদন্তের জন্য একটি কমিটি তৈরি করে দেওয়া হয়। দ্য কমিশন কনসিস্টেড অফ ল্যান্ডলর্ডস। এবং ওই কমিশনটা মধ্যে কারা কারা ছিলেন, কমিশনের মধ্যে ছিলেন ল্যান্ডলর্ডসরা ছিলেন, গভর্নমেন্ট অফিসিয়ালসরাও ছিলেন, অ্যান্ড গান্ধী এজ দ্য সোল রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পেজেন্টস। এবং গান্ধী ছিলেন ওই পেজেন্টসদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে। আর বাকিরা কে ছিলেন, ল্যান্ডলর্ডস এবং গভর্নমেন্টের অফিসিয়ালস ছিলেন। গান্ধী রিমেইন্ড ইন চম্পারণ ফর অ্যান ইনিশিয়াল আনইন্টারাপ্টেড পিরিয়ড অফ 7 মান্থস। গান্ধী চম্পারণে প্রায় 7 মাস ছিলেন, কোনো ধরনের আনইন্টারাপ্টেড পিরিয়ড, অর্থাৎ কোনো ধরনের বিরতি ছাড়া তিনি প্রায় 7 মাস ওই চম্পারণে ছিলেন। অ্যান্ড দেন এগেইন ফর সেভারাল শর্টার ভিজিটস, এরপরে কিছু কিছু দিন তিনি এখানে এসেছেন এই চম্পারণ।
The visit undertaken casually on the entreaty of an unlettered peasant in the expectation that it would last a few days occupied almost a year of Gandhi's life. তো এরপরে মাঝে মাঝে তিনি চম্পারণে যান, কার রিকোয়েস্টে যান? ওই আনলেটার্ড পেজেন্ট অর্থাৎ রাজকুমার শুক্লার রিকোয়েস্টে যান, এবং তিনি ভাবতেন যে তিনি যাবেন এবং খুবই তাড়াতাড়ি এ ফিউ ডেজের মধ্যে ব্যাক করবেন। এইভাবে ওনার জীবনের প্রায় 1 বছর এই চম্পারণের এপিসোডের মাধ্যমে ওনার জীবন থেকে 1 বছর চলে যায় গান্ধী জীবন থেকে। The official inquiry assembled a crushing mountain of evidence against the big planters. তো যে অফিসিয়াল ইনকোয়ারি অ্যাসেম্বলড কী করেছে, অফিসিয়াল কমিশনটি বা কমিটিটি কী করেছে, অ্যাসেম্বল করেছে, জড়ো করেছে ক্রাশিং মাউন্টেন, প্রায় পর্বত সমান এভিডেন্স, প্রমাণ, কাদের বিরুদ্ধে? ওই বিগ প্ল্যান্টার্সের বিরুদ্ধে অর্থাৎ জমিদারদের বিরুদ্ধে। অ্যান্ড হোয়েন দে স দিস দে এগ্রিড ইন প্রিন্সিপাল টু মেক রিফান্ডস টু দ্য প্রেজেন্টস। এবং যখন তারা এই এত এভিডেন্স, ওদের বিরুদ্ধে এত এভিডেন্স দেখে, তখন তারা রাজি হয়ে যায় এই কৃষকদের টাকা ফিরিয়ে দিতে। বাট হাউ মাচ মাস্ট উই পে, দে আস্কড গান্ধী। তখন তারা এই বিগ প্ল্যান্টার্সরা গান্ধীজিকে রিকোয়েস্ট করে যে, গান্ধীজিকে কোয়েশ্চেন করে যে আমরা কত টাকা আপনাদের ফিরিয়ে দেবো। দে থট হি উড ডিমান্ড রিপেমেন্ট ইন ফুল অফ দ্য মানি হুইচ দে হ্যাড ইলিগেলি অ্যান্ড ডিসিটফুলি এক্সটর্টেড ফ্রম দ্য শেয়ারহোল্ডার্স। ওরা ভাবে যে গান্ধী সম্পূর্ণ সব টাকাই ওদের কাছ থেকে দাবি করবেন, যে টাকাগুলো ওরা ডিসিটফুলি অর্থাৎ বেআইনিভাবে, বেআইনিভাবে এবং ডিসিটফুলি মানে ওদেরকে ঠগিয়ে ওরা নিয়েছিল, সেই টাকাগুলো সম্পূর্ণভাবে গান্ধীজি চাইবেন, ওদের কাছে ফেরত চাইবেন। ওরা ভেবেছিল। হি আস্কড অনলি 50%, কিন্তু গান্ধী শুধু 50% টাকা ফেরত চান। দেয়ার হি সিমড অ্যাডামান্ট, সেখানে ওকে খুবই অ্যাডামান্ট দেখাচ্ছিল। এটা কে বলেছেন? রাইটস রেভারেন্ড জে হজ বলেছেন, এ ব্রিটিশ মিশনারি ইন চম্পারণ, যিনি একজন জে হজ, একজন ব্রিটিশ মিশনারি ইন চম্পারণে, হু অবজার্ভ দি এন্টায়ার এপিসোড এট ক্লোজ রেঞ্জ। এবং ওই জে হজ এই সম্পূর্ণ চম্পারণ এপিসোডটি খুবই সামনে থেকে দেখছিলেন। তো তিনি বলছেন কি, গান্ধীজিকে বলছেন যে তিনি খুবই অ্যাডামান্ট, গান্ধী খুবই অ্যাডামান্ট। Thinking probably that he would not give way, the representative of the planters offered to refund to the extent of 25%, and to this amazement Mr. Gandhi took him at his word, thus breaking the deadlock. তো ওরা ভেবেছিল যে গান্ধীজি 50% বলেছেন, তো 50% দিতে হবে, কিন্তু যখন ওরা 25%-এর কথা বলে তখন গান্ধীজি খুবই খুশিতে রাজি হয়ে যান এবং এই ডেডলকটাও ভেঙে যায় এবং এই বিগ প্ল্যান্টার্সরা বা ল্যান্ডলর্ডসরা 25% দিতে রাজি হয়ে যায়, গান্ধীও রাজি হয়ে যান। সুতরাং এখানে ডেডলক যেটা ছিল সেটি ভেঙে যায়। ডেডলক মানে কি? দুই পার্টির মধ্যে মতানৈক্য, সেটি ভেঙে যায়। দিস সেটেলমেন্ট ওয়াজ অ্যাডপ্টেড আনএনিমাসলি বাই দ্য কমিশন। Gandhi explained that the amount of the refund was less important than the fact that the landlords had been obliged to surrender part of the money and with it part of their prestige. তো গান্ধীজি এখানে বলছেন যে, এক্সপ্লেন করেছেন, বর্ণনা করেছেন দ্যাট দ্য অ্যামাউন্ট অফ দ্য রিফান্ড ওয়াজ লেস ইম্পর্টেন্ট, যে ওই ব্রিটিশার্সরা বা জমিদাররা ওকে কত টাকা ফিরিয়ে দিচ্ছে, কত টাকা অর্থাৎ অ্যামাউন্ট কি ফিরিয়ে দিচ্ছে, সেটি ওনার কাছে ইম্পর্টেন্ট নয়, ওনার কাছে খুবই লেস ইম্পর্টেন্ট এই জিনিসটা। তো ওনার কাছে ইম্পর্টেন্ট কি? হোয়াট দ্য ইম্পর্টেন্ট থিং ইজ, যে এই ল্যান্ডলর্ডসরা বা এই বিগ প্ল্যান্টার্সরা ওরা যে রাজি হয়েছে ওনাকে টাকা ফিরিয়ে দিতে, এটাই ওনার কাছে সবচেয়ে বড় পাওনা। অর্থাৎ উনি অ্যামাউন্টে খেয়াল করছেন না, উনি খেয়াল করছেন কি, ওদের যে প্রেস্টিজ, ওরা আগে 1 টাকাও কাউকে ফিরিয়ে দিত না, ওরা ওদের দোষ স্বীকার কখনোই করতো না, কিন্তু এখন কী হয়েছে, ওরা দোষ স্বীকার করেছে এবং ওরা টাকাও ফেরত দিতে রাজি হয়েছে, যার জন্য গান্ধী বলছেন যে এটাই আমার সবচেয়ে বড় পাওনা। আমার টাকা লাগবে না, আমার শুধু লাগে ব্রিটিশদের সম্মানের বা ওদের যে নেচারটা সেটাকেই আমার আঘাত পৌঁছানো, সেটাই আমার উদ্দেশ্য। তো গান্ধী বলছেন যে ওনার কাছে টাকার ম্যাটারটি ইম্পর্টেন্ট নয়, অ্যামাউন্ট ইম্পর্টেন্ট নয়। Therefore, as far as the peasants were concerned, the planters had behaved as lords above the law. যাই হোক, এর আগে কী হতো, জমিদাররা ওই নিজেদের কী ভাবতো, লর্ডস অ্যাবাভ দিল, অর্থাৎ ওরাই সবচেয়ে বড় এই পৃথিবীর মধ্যে, ওরাই ল মেকার, ওরাই ভগবান, ওরাই গড, এরকম মনোভাব ছিল ওই জমিদারদের আগে। কিন্তু বর্তমানে কী হয়েছে, নাও দ্য প্রেজেন্ট স দ্যাট, কিন্তু বর্তমানে প্রেজেন্টরা বুঝতে পেরেছে যে হি হ্যাড, ওদের রাইটস রয়েছে, অধিকার রয়েছে, অ্যান্ড ডিফেন্ডার্স, এবং ওদের রক্ষা করার মানুষ রয়েছে। হি লার্ন কারেজ, বর্তমানে কৃষকরা কারেজ শিখেছে, অর্থাৎ সাহস পেয়েছে ওরা, যে ওদের একজন ডিফেন্ডার রয়েছে, ওদের রক্ষা করার জন্য মানুষ রয়েছে এবং ওদেরও রাইটস রয়েছে। আগে কী হতো, জমিদাররা ভাবতো যে জমিদাররাই সব কিছু কৃষকদের উপর খাটাতো এবং কৃষকরা ভাবতো যে ওদের কোনো অধিকার নেই, ওদের কারেজই নেই এবং ওদের কোনো রাইটসই নেই, মানে রাইটস মানে অধিকারই নেই, কিছুই নেই ওদের, আছে শুধু কি বিগ প্ল্যান্টার্সের বা জমিদারদের সেবা শুশ্রূষা করা, ওদের কথা মতোই চলা। কিন্তু বর্তমানে ওরা আর এগুলো করবে না, ওরা বুঝে গেছে যে গান্ধীজিও রয়েছেন ওদের সাথে, অর্থাৎ ওদের ডিফেন্ডার রয়েছেন। ওরা এখন বুঝতে পারছে, ওরা এখন সাহস পেয়েছে এই পুয়ার প্রেজেন্টরা।
ইভেন্টস জাস্টিফাইড গান্ধীস পজিশন। সবগুলো কী হয়েছে, ইভেন্টস ঘটনা জাস্টিফাইড হয়েছে গান্ধীর দিকে। উইদিন এ ফিউ ইয়ার্স দ্য ব্রিটিশ প্ল্যান্টার্স অ্যাবান্ডন দেয়ার স্টেটস। এবং এর কিছু বছরের মধ্যেই যে ব্রিটিশ প্ল্যান্টার্সরা ওই চম্পারণের স্টেটগুলো অ্যাবান্ডন করে দেয়, পরিত্যাগ করে দেয়। হুইচ রিভার্টেড টু দ্য পেজেন্টস, এবং যে স্টেটগুলো ওইখানে লোকাল পেজেন্টদের, কৃষকদের ফিরিয়ে দেওয়া হয়। ইন্ডিগো শেয়ার ক্রপিং ডিসঅ্যাপিয়ার্ড, এবং ওইখান থেকেই ইন্ডিগো শেয়ার ক্রপিং ডিসঅ্যাপিয়ার্ড হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়। এরপর থেকে আর কোনো ইন্ডিগো শেয়ার ক্রপিং এর কাজ হয়নি, এবং কৃষকরাও রেহাই পায় এবং ওরা সুখী, ওদের নিজের জমিগুলোতে চাষ করে খুশিতে দিন কাটাচ্ছিল।